নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমার থার্ড সেমিস্টারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করছো, তো তোমাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট রয়েছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, যেটাকে পরবর্তীকালে বিটেকে নামকরণ করা হয়েছে পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং। তো এই যে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম, এই সাবজেক্টটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্টের মধ্যে পড়ে। এখন এই সাবজেক্টে তোমাদের ভালো মার্কস পাওয়ার জন্য স্টেট কাউন্সিলের তোমাদের প্রপার কিন্তু সিলেবাস ফলো করতে হবে এবং তোমাদের প্রত্যেকটা ইউনিট জানতে হবে। তাই তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু এই যে সাবজেক্টটা তার কিন্তু ক্লাসেস এনেছি। এখন আমরা আলোচনা করছি এর ইউনিট 5টা নিয়ে, যেখানে আমরা ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম নিয়ে আলোচনা করছি। তো তার অলরেডি কিন্তু যে সাব টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু 5.6 অবধি, অর্থাৎ ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম অবধি আমরা আলোচনা করেছি। আজকে আমরা এরই কিন্তু 5.7 যে আমাদের টপিকটা রয়েছে চয়েসেস অফ সাইজ অ্যান্ড নাম্বার অফ ইউনিটস, এটা নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা কম্বাইন্ড অপারেশন অফ পাওয়ার স্টেশনস নিয়ে আলোচনা করব। তোমাদের জানিয়ে রাখি, এই যে আমরা ইউনিটটা আলোচনা করছি এই সাব টপিকগুলো, এদের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট সাব টপিক হচ্ছে 5.9, যেখানে আমরা বার্ন আউট অ্যান্ড ব্ল্যাক আউট নিয়ে পড়াশুনো করব। এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, অনেক স্টুডেন্ট কিন্তু এই পার্টগুলোকে স্কিপ করে যায়, তাই আমি তোমাদের প্রত্যেকটা সাব টপিক কিন্তু ধরে ধরে আলোচনা করছি। তো চলো আজকে সাব টপিকে যাই, যেটা হচ্ছে চয়েস অফ সাইজ অ্যান্ড নাম্বার অফ ইউনিটস, সেটা নিয়ে কি বলছে। তো দেখো, চয়েস অফ সাইজ অ্যান্ড নাম্বার অফ ইউনিটস কম্বাইন্ড অপারেশন অফ পাওয়ার স্টেশনস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পার্ট 1 ভিডিও। এর পরের ভিডিওতে আমরা শুধুমাত্র কম্বাইন্ড অপারেশন অফ পাওয়ার স্টেশনস নিয়ে আলোচনা করব। কি বলছে দেখো, দি চয়েস অফ পাওয়ার স্টেশন ইউনিটস ব্যালেন্সেস কস্ট and efficiency by using a combination of different size units to match the load curve and meet demand effectively. লোড কার্ভ কী জিনিস, কিভাবে একটা লোড কার্ভ কাজ করে, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের যে লোড কার্ভ রয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। ফলে লোড কার্ভ নিয়ে তোমাদের যদি ডিটেলস আরও জানতে হয়, তাহলে তোমরা আমার কিন্তু সেই ভিডিওগুলো, লোড কার্ভের ভিডিওগুলো দেখতে পারো। তোমরা সার্চ করতে পারো ইউটিউবে লোড কার্ভ বাই এডুকেশন কালচার, ঠিক আছে। এবার আসি কি বলছে কোনো একটা পাওয়ার স্টেশনের যে ইউনিটটাকে, সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা তার কস্ট এবং এফিসিয়েন্সিটাকে এরকমভাবে ইউজ করতে পারি যে তাকে বিভিন্ন ডিফারেন্ট যে সাইজের ইউনিটস আছে সেগুলোতে ভাগ করে আমরা সেটাকে ইউজ করতে পারি। কি বলেছে, multiple units of varying capacities are chosen over a single large one or many small ones to allow for operation near maximum efficiency and to provide redundancy, ensuring that units can be taken offline for maintenance without causing an outrage. Combined operation involved using a specific operating schedule to turn units on and off to match the demand, minimizing energy production cost by keeping units at their most efficient load levels. দেখো, যখন আমরা একটা তোমার যে লার্জ সাইজের ইউনিটকে ব্যবহার করি এবং যখন আমরা অনেকগুলো ছোট ছোট সাইজের ইউনিটকে কম্বাইন করে ইউজ করি, কোনটা তোমার জন্য ভালো? অবশ্যই আমাদের স্মল ওয়ান্সগুলো ভালো। তার কারণ দেখো, লার্জ যে ইউনিটটা আমরা ব্যবহার করছি তাতে যদি আমার কোনো প্রবলেম আসে তাহলে পুরো কিন্তু পাওয়ার আউটরেজ হয়ে যাবে, ঠিক আছে, পাওয়ার কাট আউট হয়ে যাবে। কিন্তু যদি অনেকগুলো স্মল ইউনিটকে ব্যবহার করি, তাহলে যদি কোনো একটা স্মল ইউনিটে ফল্টও আসে, আমরা অন্য স্মল ইউনিট দিয়ে সেটাকে কিন্তু কাজ করে নিতে পারবো। অর্থাৎ আমার এফিসিয়েন্সি, আমার স্পেসিফিক অপারেটিং শিডিউল, এগুলোকে যদি আমাদের মেনটেন করতে হয়, তাহলে ছোট ছোট কিন্তু পাওয়ার স্টেশনগুলোকে আমাদেরকে কিন্তু একসাথে আনতে হবে এবং কম্বাইন্ডভাবে সেগুলোকে ইউজ করতে হবে, ওটা এখানে বলা হয়েছে। নেক্সট দেখো,
আমাদের প্রথম টপিকটা যেটা হচ্ছে চয়েস অফ সাইজ অ্যান্ড নাম্বার অফ ইউনিটস, এটা মানে কি বোঝাতে চেয়েছে সেটা পড়ি। দেখো, ম্যাচ দ্য লোড কার্ভ কি বলছে, the number and size of generating units are selected to fit the load curve। আমাদের কত নাম্বার হবে বা জেনারেটিং ইউনিটের সাইজ কত হবে সেটা সিলেক্ট করে যে লোড কার্ভটা কিভাবে ফিট হচ্ছে। লোড কার্ভ কি সেটা তোমাদের আগেই বলেছি, গ্রাফ শোয়িং পাওয়ার ডিমান্ড ওভার টাইম, একটা নির্দিষ্ট সময়ে পাওয়ার ডিমান্ড শো করে যে গ্রাফ, তাকেই আমরা কিন্তু বলি লোড কার্ভ। ওকে, which help ensures units can be operated near their maximum efficiency, যাতে আমাদের জন্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে রান করতে পারে। ভ্যারিং ক্যাপাসিটিস ইনস্টেড অফ আইডেন্টিক্যাল ইউনিটসের বদলে মিক্স অফ ডিফারেন্ট ক্যাপাসিটিস ইজ প্রেফার্ড টু অ্যাকুরেটলি মিট আ ফ্লাকচুয়েটিং লোড। While using identical units can save one initial cost, they often result in poor efficiency। কি বলছে একই ধরনের আইডেন্টিক্যাল ইউনিট ব্যবহার করার থেকে যদি আমরা ডিফারেন্ট ক্যাপাসিটিকে প্রেফার করি, তাহলে তারা কিন্তু আমাদের ফ্লাকচুয়েটিং যে লোড সেটাকে অ্যাকুরেটলি মিট করতে পারবে। আইডেন্টিক্যাল ইউনিট কিন্তু ইনিশিয়াল কস্টটাকে আমার সেভ করতে পারবে, কিন্তু তারা অনেক সময় কিন্তু আমাদের এফিসিয়েন্সিটাকে কম দেয়। তাই আমরা কি করব, কম্বাইন্ডলি ইউজ করব। অ্যাভয়েড টু মেনি স্মল ইউনিটস, সিলেক্টিং আ লার্জ নাম্বার অফ স্মল ইউনিটস ইজ জেনারেলি অ্যাভয়েডেড। অনেকগুলো যদি স্মল ইউনিটসের আমরা কাজ করি লার্জ ইউনিট নাম্বার হিসেবে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে অ্যাভয়েড করা হয়। বিকজ দ্য ইনভেস্টমেন্ট কস্ট পার কিলোওয়াট অফ ক্যাপাসিটি ইনক্রিজেস অ্যাজ দি ইউনিট সাইজ ডিক্রিজেস। যেহেতু ইউনিট সাইজ কমতে থাকে, সেহেতু কস্ট পার কিলোওয়াট ক্যাপাসিটি কিন্তু বাড়তে থাকে। ওকে, include a reserved unit. A spare generating unit should be included to supply power if a working unit needs to be taken offline for repair or overhauling। ঠিক আছে, কি বলা হচ্ছে, কনসিডার ফিউচার ডিমান্ড। আমাদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিউচারে কি ডিমান্ড বাড়বে কি না। ঠিক আছে, তো ফিউচারে যদি ডিমান্ড বাড়ে সেটাকে আমরা কিভাবে স্পেসিফিক্যালি মিট করব, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্রাইটেরিয়া বা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কি বলছে, দ্য টোটাল ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট শুড বি অ্যাবাউট 15 to 20% হায়ার দ্যান দ্য কারেন্ট ম্যাক্সিমাম ডিমান্ড টু অ্যাকোমোডেট ফিউচার লোড ইনক্রিজেস। দেখো, আজকে আমার একটা স্টেশনের লোড হচ্ছে তোমার 200 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, 200 ইউনিটস, কিন্তু কি হলো, ভবিষ্যতে কিন্তু আমার সেটা 400 কিলোওয়াট আওয়ার হলো বা 400 ইউনিটস হলো। তো সেটা যেন আমার যে প্ল্যানটা আমি ইউজ করেছি বা সেট আপ করেছি, সেটা যেন সেই পরিমাণ পাওয়ারকে বা ডিমান্ডকে ডিমান্ডকে পূরণ করতে পারে, তার সেই রকম কিন্তু করতে হবে। সেই রকম যদি নাও হয়, তাও মিনিমাম 15 to 20% সেটা যেন হায়ার যে তোমার ডিমান্ড থাকবে সেটাকে যেন মিট আপ করতে পারে ভবিষ্যতে। সেই জন্য দেখো, শুধুমাত্র আজকের কথা ভেবে তো পাওয়ার প্ল্যান্টটা ডিজাইন করা হচ্ছে না, প্ল্যান্টটা ডিজাইন করা হচ্ছে ভবিষ্যতের কথা ভেবে। তো ভবিষ্যতের কথা ভেবে যদি আমরা প্ল্যান্ট ডিজাইনের কথা দেখি, তাহলে আমাকে অবশ্যই ডিমান্ডটাকে বাড়িয়ে রাখতে হবে, কারণ ভবিষ্যতে কিন্তু আমার ডিমান্ড বাড়বে। সেই জন্যই কিন্তু এটাকে 15 to 20% বাড়িয়েই রাখা হয় কারেন্ট ডিমান্ডের থেকে। তো আজকে আমরা এটা শেষ করলাম, চয়েস অফ সাইজ আর নাম্বার অফ ইউনিটস। এর পরের ভিডিওতে, যেটাকে এই ভিডিওরই পার্ট 2 হবে, সেখানে আমরা কম্বাইন্ড অপারেশন অফ পাওয়ার স্টেশনস নিয়ে আলোচনা করব। দেখো, অলরেডি আমি কিন্তু তোমাদের পুরো একদম সিলেবাস অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অফ WBSCTর কিন্তু পড়াচ্ছি, এবং এখানে তোমরা যদি ভালো করে দেখো, প্রায় অনেকটাই আমরা কভার করে ফেললাম। কালকের মধ্যে আমরা কিন্তু এই 5.7টাকেও কভার করে নেব। তার মানে এরপর আমাদের বাঁচবে এই 5.8 রিজনস অফ ইম্প্যাক্ট অফ গ্রিড সিস্টেম ফল্ট, স্টেট গ্রিডস অ্যান্ড ন্যাশনাল গ্রিডস। কিছুই নেই, একদম ছোট একটা টপিক। আমি ধরছি আরও ধরো 2 দিন লাগতে পারে এটাতে। এবং ব্ল্যাক আউট এবং বার্ন আউট, এটা কিন্তু আমাদের একদিনেই শেষ হয়ে যাওয়ার কথা, বা খুব বেশি হলে 2 দিন যাবে। তার মানে তোমরা বুঝতেই পারছো আমাদের কাছে মোটে আর কিন্তু 5টা ক্লাসের মধ্যে আমরা এই ইউনিট 5টাকে কমপ্লিট করে ফেলবো। এবং তোমাদের বলে রাখি, অন্যান্য ইউনিটের তুলনায় ইউনিট 5টাই কিন্তু মোস্ট টাফ একটা ইউনিট। কারণ দেখো, পাওয়ার জেনারেশনের জন্য আমরা কি পাওয়ার প্ল্যান্টে এতদিন পড়ে এসেছি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, আমরা পড়ে এসেছি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট এবং রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট। তো
তো এইগুলোর তুলনায় তার ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশনটা কিন্তু তুলনামূলক অনেকটাই কঠিন। আশা করি তোমরা বুঝতে পারলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।